নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পাইকা। পাইকা এটা একটা মানসিক সমস্যা, একটা মেন্টাল ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি এটা একটা ইটিং ডিসঅর্ডার, অর্থাৎ খাদ্যাভ্যাস জনিত একটা সমস্যা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমে বলি, পাইকা কাকে বলে। পাইকা হচ্ছে একটা খাদ্যাভ্যাস জনিত একটা সমস্যা, একটা ডিসঅর্ডার। এক্ষেত্রে দেখা যায় যে যারা পাইকায় আক্রান্ত হয়, সেই ধরনের মানুষ এমন কিছু খাবার খেতে থাকে যেটা খাদ্য বস্তু নয়, অর্থাৎ নন ফুড আইটেম। এই ধরনের খাবারটা এরা খেতে থাকে, এবং যে খাবারের মধ্যে কোনো রকম কোনো পুষ্টিগত গুণাবলী নেই। এবং সাধারণত পাইকায় আক্রান্ত হয় দেখা গেছে যে 6 বছর বা তার নিচে যে সমস্ত বাচ্চারা, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে দেখতে পাওয়া যায়। এটা ছাড়া এটা যখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। অবশ্য প্রেগনেন্সি টার্নওভার হয়ে গেলে তখন আর এই সমস্যাটা থাকে না। এছাড়া বেশ কিছু মানসিক সমস্যা, যেরকম অটিজম, স্ক্রিজোফেনিয়া বা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিস প্রভৃতির ক্ষেত্রেও এটা দেখতে পাওয়া যায়। একদম প্রথমে, সবার প্রথমে বলি যে এই ধরনের মানুষ কি ধরনের খাবার খেতে থাকে। প্রথমত এরা ছাই খায়, ধুলো, বালি, মাটি এইগুলো খেতে থাকে। ইটের টুকরো, ছোট ছোট পাথরের টুকরো বা মাটির ভার এগুলো খায়। ডিমের খোলা, বেবি পাউডার বা ট্যালকাম পাউডার, এবং সেই সাথে সাথে ডিটারজেন্ট বা সাবান। বাড়িতে যদি কোনো পশু থাকে এবং তার জন্য যদি কোনো পশু খাদ্য থাকে, অনেক সময় এরা এই পশু খাদ্য খেতে থাকে। এছাড়া সুতো খায়, অনেকেই দেখা যায় যে চুল খায়, এবং কোনো জামা কাপড় বা জামা কাপড়ের কোনো আহ, যে উলটা সেটা খেতে থাকে। এছাড়া লন্ড্রি যে স্টার্চ তৈরি হয়, সেটা এরা খেতে থাকে। এই ধরনের নন ফুড আইটেমগুলো কিন্তু এরা খেতে থাকে। এবারে বলি যে এদের কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়। প্রথমত দেখুন, এদের প্রধান যে সিমটমস সেটা সেটা হচ্ছে এরা এই ধরনের নন ফুড আইটেমগুলো খেতে থাকে, এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, এরা লজ্জিত বোধ করে। কিন্তু এরা যে অসুস্থ, এর জন্য যে ডাক্তার দেখানোর প্রয়োজন, এটা এরা নিজে থেকে সাধারণত কিন্তু অনুভব করে না। এবং এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু সমস্ত এই নন ফুড আইটেমগুলো কিন্তু একজন মানুষ খায় না। যেমন ধরুন, কোনো মানুষ ধুলো, বালি বা মাটি খাচ্ছে, বা ধরুন বাচ্চারা যে ড্রয়িং করে, সেই যে পেন্সিল বা চক বা চারকোল বা ক্রেয়ন এই ধরনের কোনো জিনিস খাচ্ছে। অর্থাৎ যে একটা জিনিস খাচ্ছে, যে ধরুন ছাই খাচ্ছে সে সেটাই খেতে থাকছে, যে ধরুন ধুলো, বালি, মাটি খাচ্ছে বা ইটের টুকরো খাচ্ছে, সে সেটাই খেতে থাকছে। এই ধরনের এটা এরা খেতে থাকে। এবং যে খাবারগুলো এরা খায়, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো খুব একটা ক্ষতিকারক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খাবারগুলো যদি ক্ষতিকারক হয়, তাহলে তার প্রভাব কিন্তু সরাসরি শরীরের ওপরে এসে পড়ে। এছাড়া ধুলো, বালি, মাটি বা এই যে ইটের টুকরো, এই যেগুলো খাবারগুলো খায়, এর মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের প্যারাসাইট থাকে, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা ইনফেকশন হবার একটা সম্ভাবনা থাকে, একটা অ্যাস্কেরিয়াসিস হবার সম্ভাবনা থাকে। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের অ্যানিমিয়া হচ্ছে। এবং এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, স্টমাক আপসেট হতে পারে, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, আইবিএস হতে পারে, এবং ইরেগুলার হার্ট রিদিম হতে পারে, এবং অনেক সময় কিডনিতে কোনো সমস্যা হতে পারে, লেড পয়জনিং হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এবারে বলবো যে কেন এদের এই মানে এই সমস্যাগুলো কেন হয়, পাইকার কারণ কি। দেখুন, এর সঠিক কারণ কি সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা সম্ভব হয়নি। তবে দেখা গেছে যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই কিছু কিছু মানুষ এই ধরনের খাবার খেতে থাকে, তবে প্রেগনেন্সি টার্নওভার হয়ে গেলে সেটাও আবার বন্ধ হয়ে যায়। তাছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু মানসিক সমস্যা, যেরকম ধরুন কোনো স্কিজোফেনিয়ার জন্য হতে পারে, অটিজমের জন্য হতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিস জন্য হতে পারে, এটা হতে পারে। আবার দেখা গেছে যে 6 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা, তাদের ক্ষেত্রে এর একটা প্রভাব থাকে, এবং সেই সমস্ত বাচ্চারা যারা দারিদ্র সীমার নিচে রয়েছে, তাদের মধ্যে এর একটা প্রভাব দেখা যায়। তারা হয়তো কোনোভাবে নেগলেক্টেড হয়েছে, হয়তো বাবা বা মা কেউ নেই, অথবা দুজনেও নেই। অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা হতে পারে, ছোটবেলায় কোনো চাইল্ড অ্যাবিউজড হয়েছে, সেটা থেকেও এটা হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পৃথিবীতে কিছু কিছু এমন মানুষ আছেন যে যাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে এমন কিছু নন ফুড আইটেম তাদের মুখে রাখতে হয়, এবং সেটা থেকেই কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু
দেখতে পাওয়া যায়। এবারে বলবো যে এর ডায়াগনোসিস কিভাবে করবেন। দেখুন, এরা তো নিজে থেকে কখনোই বলতে চায় না যে তাদের এই ধরনের সমস্যা হয়েছে, যদিও এরা অনেক সময় কিন্তু লজ্জিত বোধ করে। এবার এর ঘরের কেউ বা কাছাকাছি কোনো মানুষ, একদমই নিকটবর্তী কোনো মানুষ যখন সেটা দেখতে পাচ্ছে এবং দেখে সে সেটা বুঝতে পারলো যে এই মানুষটার মধ্যে এই ধরনের একটা সমস্যা হচ্ছে, তখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডক্টর তার সঙ্গে কথা বলে এবং তার হিস্ট্রি নিয়ে বুঝতে পারেন যে তার এই সমস্যাটা রয়েছে। এবার এর সাথে সাথে এরা যখনই এই সমস্ত নন ফুড আইটেম খায়, তার শরীরে একটা নানা রকম একটা এফেক্ট তৈরি হয়। সেই সমস্ত ক্ষেত্রে এদের কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করার প্রয়োজন হতে পারে এবং পেটের ক্ষেত্রে এক্ষেত্রে ইউএসজি করার দরকার হতে পারে। অনেক সময় এক্ষেত্রে চেস্ট এক্স-রে করার দরকার হয় বা ইসিজি করার দরকার হতে পারে। কোনো রকম কোনো পয়জনিং হলে সেই জায়গায় কোনো টেস্ট করার দরকার হতে পারে, ইনফেকশন হতে পারে, সেখানে কিছু টেস্ট করার দরকার হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে ডায়াগনোসিস করার প্রয়োজন। কিন্তু সরাসরি পাইকার ক্ষেত্রে হিস্ট্রি নিয়ে তার সঙ্গে কথা বলে এবং তার যে একদমই নিকটবর্তী যে সমস্ত মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের হিস্ট্রি নিয়ে এটাকে কিন্তু ডায়াগনোস করা হয়। এবারে বলবো যে এর ট্রিটমেন্ট। দেখুন, পাইকার সরাসরি ট্রিটমেন্ট কিন্তু কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট নেই। এক্ষেত্রে ওদের মধ্যে একটা অ্যাংজাইটি হতে পারে, সেই জন্য তাকে মেডিসিন দেওয়া হয়। একটা ডিপ্রেশন হতে পারে, সেই জন্য তাকে মেডিসিন দেওয়া হয়। এবং পাইকার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি, টক থেরাপি, কাউন্সেলিং। তার সঙ্গে কথা বলে তার সমস্যাটা বুঝে তাকে আস্তে আস্তে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে এবং যাতে এই খাবারগুলোর প্রতি তার অ্যাট্রাকশনটা কমে যায় সেটা চেষ্টা করতে হবে। দেখুন, এই সমস্ত খাবার বা যখন মানুষ কোনো নেশা করে তখন তার মধ্যে একটা আর্জ তৈরি হয়, একটা তীব্র চাহিদা তৈরি হয় এবং এমন একটা তীব্র চাহিদা তৈরি হয় নিজেকে সে কন্ট্রোল করতে পারে না। ঠিক ওই সময়টা তাকে আস্তে আস্তে কমাতে হবে। অর্থাৎ তোমার মধ্যে এই চাহিদাটা হচ্ছে, 5 মিনিট তুমি এই খাবারটা খাবে না, 5 মিনিট অপেক্ষা করো। এইভাবে 5 মিনিটটাই আস্তে আস্তে বাড়াতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে যখন তার মধ্যে এই চাহিদাটা তৈরি হলেও সে তাকে কন্ট্রোল করতে পারে, সে আর সেই জিনিসটা খাচ্ছে না এবং আস্তে আস্তে এই চাহিদাটা কিন্তু কমে যায়। এটাই হচ্ছে এর সঠিক ট্রিটমেন্ট। তাকে কথা বলে কাউন্সেলিং করে এইভাবে টাইমটা বাড়িয়ে 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 তার তার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স তৈরি করা হয় এবং তাকে আস্তে আস্তে সুস্থতার পথে নিয়ে যাওয়া হয়। তাহলে বন্ধুরা, যদি কখনো দেখেন আপনার আশেপাশে এই ধরনের মানুষ কোনো এই ধরনের খাবার খাচ্ছে, যদিও এটা আমাদের মনে হয় যেটা এটা খুবই রেয়ার, এরকম কোনো কেস আমরা খুব একটা দেখিনি, কিন্তু যারা ডক্টর তারা জানেন বা যারা সাইকোলজিস্ট তারাও জানেন যে এটা খুব একটা রেয়ার ডিজিজ নয়, এরকম সমস্যায় মানুষ পড়ে। যদি কখনো দেখেন কারোর মধ্যে এই ধরনের সমস্যা আছে, তো তাহলে অবশ্যই তার ট্রিটমেন্ট করাবার চেষ্টা করবেন এবং সেটাকে লুকিয়ে রাখবেন না। লুকিয়ে রাখলে সেটা আরো বেড়ে যাবে, সেটা ট্রিটমেন্ট হবে না। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।